ভারতে করোনা কালের মতন একটা আবার সংকট আসতে চলেছে। এমন একটা বিপজ্জনক দিন আসতে চলেছে, আবার হয়তো আমাদেরকে সেই করোনা কালে যেরকম ঘরবন্দি ছিলাম, যেরকম বেরোজগার হয়ে পড়েছিলাম, যেরকম খাদ্যদ্রব্য থেকে শুরু করে ওষুধপত্র সমস্ত কিছু একটা সংকটের মধ্যে দেশ সারা পৃথিবী কাটিয়েছে, ঠিক একই পজিশন একই রকম কিন্তু আবার সেই দিন আসতে চলেছে। তার কারণ পশ্চিম দুনিয়া এবং মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, আমেরিকা ইসরায়েল ভার্সেস ইরান, হরমুজ প্রণালী এবং তাদের যে একটা রাজনৈতিক দিক আছে, সেই যুদ্ধ থামার নাম নেই। আপনারা সবাই জানেন আমরা ভারতবাসী 80% জ্বালানি পেট্রোলিয়াম আমদানির উপরে নির্ভরশীল এবং এই পেট্রোলিয়ামের জন্যই ভারতের খাদ্যদ্রব্য পণ্যদ্রব্যর দাম ওঠানামা করে, জীবনযাপনও আমাদের সেরকম ওঠানামা করে। সেই জন্য নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে একটা আবেদন রেখেছেন যে করোনাকালে যেভাবে আমরা জীবনযাত্রা অতিবাহিত করেছি ঠিক সেই রকমভাবে যেন আমরা থাকি, কারণ আগামী দিন খুবই সংকটের মধ্যে আসতে চলেছে। উনি কিন্তু একটা ওয়ার্নিং দিয়েছেন। উনি বলেছেন যে অতি প্রয়োজন না থাকলে কেউ প্রাইভেট কার বা বাইক যাই হোক গাড়ি ব্যবহার করবেন না, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন। পেট্রোলিয়ামের দাম বেড়ে গেছে এবং আরেকটা জিনিস যেটা বলেছেন যে সোনা 1 বছর কিনবেন না, অপেক্ষা করুন। এই যে সোনা না কিনতে দেওয়া, যে ভারতের সমাজে কত একটা ব্যাড ইফেক্ট পড়বে সেটা ওনার কিন্তু একটু জানা উচিত ছিল। হয়তো জানেন, উনি হয়তো সঠিক বা সৎ ভাবনা নিয়েই কথাটা বলেছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যত ভারতবর্ষের জনতা বা সমাজ আমাদের ব্যবস্থা আছে যে সোনার উপরে নির্ভরশীল, সেই সব মানুষের মনের মধ্যে একটা কিন্তু ব্যাড ইফেক্ট পড়ে গেছে। নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিৎ আপনাদেরকে স্বাগত জানাই। ভারতবর্ষ আমদানি করে পেট্রোলিয়াম, আর বেশিরভাগই 80 to 90% নির্ভরশীল মধ্যপ্রাচ্যের যত দেশ আছে, সৌদি আরব, কাতার, কুয়েত, ইরান, ইরাক, বাহরিন, যত দেশ আছে সমস্ত দেশের উপরে এখান থেকে ন্যাচারাল গ্যাস পেট্রোলিয়াম আমদানি করা হয় এবং মুখ্য অনেক জিনিস আমদানি করা হয়, কিন্তু মুখ্য 4টে জিনিস যেটা আছে, 1 নম্বর হচ্ছে পেট্রোলিয়াম, 2 নম্বর হচ্ছে ফার্টিলাইজার, 3 নম্বর হচ্ছে ভোজ্য তেল, খাবার তেল, আর 4 নম্বর হচ্ছে সোনা। এই মুখ্য 4টি প্রোডাক্ট আমরা আমদানি করে থাকি, কিন্তু যুদ্ধ শুরু হয়েছে সেই ফেব্রুয়ারি এন্ডে 27-28 তারিখ করে। তার আগে পর্যন্ত পেট্রোলিয়াম ব্যারেল প্রতি $50 থেকে $55 ছিল, এখন সেটা বেড়ে বেড়ে $110 বেশি হয়ে গেছে। আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেটা ফরেন ডলার, সেটা এবারে কিন্তু ঘাটতি দেখা দিচ্ছে, কমে যাচ্ছে। তার কারণ জিনিসের দাম বাড়লে পরে সেই এক্সচেঞ্জ বা সেই রিজার্ভ থেকে ফরেন ডলার বেরিয়ে যাবে প্রতিনিয়ত। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ভারতবর্ষ একমাত্র একটাই দেশ যে এত সংকটের পরেও পেট্রোলিয়ামের দাম বাড়ায়নি এতদিন। এই বিগত 2 দিন হলো পেট্রোলিয়ামের দাম বাড়িয়েছে 3 টাকা ডিজেল এবং পেট্রোলের, এবং সিএনজির 2 টাকা, যেটা আমেরিকাতে 44% তারা হাইক করেছে এবং চীন 31 to 33% তারা পেট্রোলিয়ামের উপরে দাম বৃদ্ধি করেছে। সব থেকে কম দাম বাড়িয়েছে একমাত্র ভারত। প্রধানমন্ত্রীর আবেদন যে এই সমস্ত জিনিস প্রাইভেট গাড়ি ব্যবহার করবেন না, কম করবেন, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করবেন, যাতে পেট্রোলিয়াম বাঁচানো যায়, গ্যাস বাঁচানো যায়, এবং সোনা কিনতে বারণ করেছেন আগামী 1 বছর। প্রশ্ন এখানেই, প্রশ্ন আর একটা, আজকে নরেন্দ্র মোদী 15 বছর হয়ে গেল রাজত্ব করছেন,
ওনার টেনিওরে চাইলে অনেক কিছু করতে পারতেন। এর আগে যত সরকার ছিল ভারত বিরোধী সরকার, তারা তো কোনোদিনই চায়নি, তাদের মনোবাঞ্ছাই ছিল ভারত রাষ্ট্রকে টুকরো টুকরো করার। চীনের মতন একটা বৃহৎ দেশ, তারা বহু আগে থেকে, আমরা শুনে আসছি 1.5-2 বছর আগে থেকে তারা পেট্রোলিয়াম কিনছে বিভিন্ন জায়গা থেকে, সোভিয়েত থেকে, নানান দেশ থেকে কিনে তারা রিজার্ভ করে রেখেছে। তারা তাদের রিজার্ভ পয়েন্ট আছে, রিজার্ভার আছে, আগে থেকে তারা সমস্ত কিছু ক্যালকুলেশন করে বানিয়ে রেখে দিয়েছে। একমাত্র ছিল না ভারতবর্ষে, যেটা মোদী সরকার আসার পরে সামান্য কিছু হলেও করেছে। কথায় কথায় মোদীজি বলেন যে আমাদের 2 মাসের পেট্রোলিয়াম মজুদ আছে, কোনো অসুবিধা হবে না, তার মধ্যে থেকে আমরা আমদানি করব কোথাও না থেকে কোথাও। এত বড় একটা দেশ, আর 2 মাসের মতো মাত্র রিজার্ভ। এই রিজার্ভ পয়েন্ট যদি আরো বাড়ানো যেত বা যায়, তাহলে বিদেশ থেকে পেট্রোলিয়াম কিনে নিয়ে এসে সেখানে স্টক করে রেখে, আমাদের দেশে প্রচুর রিফাইনারি আছে, সেখানে রিফাইন করে কিন্তু দেশ পরিচালনা করা যায়। ভারত অনেক দেরিতে বুঝে এবং অনেক দেরিতে কাজ করে। ন্যাচারাল গ্যাস সিএনজি, সেটাও কিন্তু ওই ইরান ইরাক থেকেই আমদানি করা হয়। যেটা শোনা যাচ্ছে নরেন্দ্র মোদী গতকালকে সৌদি আরব গেছেন এবং সেই সৌদি আরবের সঙ্গে বাইলেটারাল চুক্তি, এবং ওখানেই একটা রিজার্ভ পয়েন্ট বানাবেন, যেটা শোনা যাচ্ছে সিএনজি গ্যাসের জন্য। তারপরে ওখানে কালেকশন করে রাখবে এবং ওখান থেকে ইন্ডিয়াতে সাপ্লাই করবে। এই বুদ্ধিগুলো যদি আরো 2 বছর আগে নিত, তাহলে আমার মনে হয় মোদিজিকে এই রকম ভাষণ দিতে হতো না। যে সমস্ত জিনিস কেনা হয়, মুখ্য জিনিস ফার্টিলাইজার, সোনা, পেট্রোলিয়াম এবং খাদ্য তেল, এইগুলো কিনতে, আমদানি করতে প্রচুর বিদেশি মুদ্রা খরচ হয়। বিদেশি মুদ্রা যা আছে তা কিন্তু এইবারে আরো বেশি বেশি করে বেরিয়ে যাচ্ছে। তার জন্যই যাতে কম আমদানি করতে হয় পেট্রোলিয়াম, গ্যাস এবং সোনা, এই নিয়ে কিন্তু মোদি বলেছেন তাহলে বৈদেশিক মুদ্রা অনেকটা বাঁচানো যেতে পারে। 28শে ফেব্রুয়ারির আগে পর্যন্ত $50 থেকে $55 যে পেট্রোলিয়াম, কিন্তু এখন তা $110 বেশি হয়ে গেছে প্রত্যেকটা জিনিস। আপনি দেখুন সোনার দাম কি হারে বেড়েছে। 1 ভরি সোনার দাম 1,65,000 টাকা। কোনোদিন ভেবেছেন? কিন্তু প্রশ্ন হলো অন্য জায়গায়। আমার প্রশ্নটা এই সোনা নিয়ে। উনি সোনা কিনতে বারণ করেছেন, তার কারণ আমাদের ভারতবর্ষের সমাজ ব্যবস্থা এমনই, সোনা হচ্ছে এমন একটা ডিফল্ট প্রোডাক্ট। এমন কোনো বাড়ি আপনি পাবেন না, গরিব হোক, বড়লোক হোক, ধনী হোক, প্রত্যেকের বাড়িতে অল্প হলেও সোনা দানা থাকে। এই সোনা কিনতে বারণ করাতে ভারতবর্ষের সমাজে একটা ধাক্কা লেগেছে। তার কারণ আমাদের সবথেকে সোনা কোথায় এবং কখন প্রয়োগ করি আমরা, সেটা হচ্ছে বিয়ে, বিবাহ হয় তখন আমরা সোনা দিয়ে থাকি, সোনা নিয়ে থাকি। এই সোনার কারবার সারা ভারতবর্ষে প্রচুর আছে, শোরুম আছে, প্রচুর কারিগর আছে এবং প্রচুর বাড়িতে প্রচুর সোনা থাকলেও তারা কিন্তু সোনা কিনতে থাকে। সোনা কেনা শুধু ধনী, আম্বানি, আদানি, টাটা, বিড়লা এরাই কেনে না। সোনা ভারতবর্ষে কিনে সব থেকে বেশি নিম্ন মধ্যবিত্ত যে সমস্ত মানুষ আছে তারা। ভারতে আজকে প্রচুর মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে, বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে। গরিব, প্রান্তিক মানুষ, লোয়ার মিডল ক্লাস প্রত্যেকে। ভারতের জনসমাজে বা সামাজিক একটা কালচারই আছে যে হাতে টাকা পয়সা যদি জমে তাহলে সবার আগে সে সোনা কিনতে চায় অথবা এক টুকরো জমি কিনতে চায়। তার কারণ প্রত্যেকেই জানে সোনা হচ্ছে সব থেকে একটা সিকিউরিটি জিনিস, মূল্যবান জিনিস। অসময়ে দুঃখের দিনে সোনা এবং জমি কাজে লাগে,
সেটা বিক্রি করে সে তার নিজের যা কাজ আছে সেই কাজ থেকে উদ্ধার হয়। সে বিয়ে হোক বা ছেলের পড়াশোনা করানোর দরকার হোক বা হসপিটালের খরচ, যাই হোক, এই সোনাই কিন্তু অসময়ে উদ্ধার করে। আবার এই সোনাটাই হচ্ছে একটা অলস আইডেল প্রোডাক্ট। এই সোনা কোনো কাজে লাগে না, দেশের উন্নতিতে কাজে আসে না, সমাজের কাজে লাগে না, সংসারের কাজে লাগে না। কিন্তু সোনা হচ্ছে এমন একটা জিনিস, মানুষের অহংকার, মানুষের গরিমা, মানুষের একটা ভেতরে দম্ভ থাকে যে আমার বাড়িতে সোনা আছে, আমার কোনো চিন্তা নেই। সেই সোনা কিনতে বারণ করছেন। আমি ধরে নিলাম কারো বাড়িতে হয়তো মিনিমাম 10 ভরি 20 ভরি সোনা থাকতে পারে, সেটার সংখ্যা খুবই কম। কেজি কেজি সোনা থাকবে, সেটা যারা চোর আছে তাদের বাড়িতেই থাকবে। যত গরিব মানুষ আছে মাসে 8,000 10,000 ইনকাম করলো, আমাদের ভারতবর্ষের একটা সহজাত প্রকৃতি আছে সেভিংস করা। সে গরিব মানুষ হোক, মধ্যবিত্ত হোক, ধনী হোক, যাই হোক, 10,000 টাকা ইনকাম করুক মাসে, 5 কোটি টাকা করুক, 100 কোটি করুক, 500 কোটি করুক, প্রত্যেকেই কিন্তু একটা ইচ্ছা এবং তাদের অভ্যাস সেভিংস করা। 50 টাকা হলেও সেভিংস করবে, আবার 500 কোটি টাকা হলেও সেই সেভিংস করবে। এই সেভিংস কালচার কিন্তু আমাদের ভারতের সমাজে আছে। যে 10,000 টাকা ইনকাম করে তার বাড়িতে মা, কাকিমা, বৌদি, নিজের স্ত্রী প্রত্যেকেই কিন্তু 50, 100, 200 করে সরিয়ে রেখে দেয়। সেই জমা টাকা থেকে বছরে হলেও 6 মাসে, 9 মাসে বা বছরে তাদের ইচ্ছা যায় একটা সোনার কোনো আভূষণ কিনি, সে কানের, নাকের, হাতের, যাই হোক, মহিলারা তাদের একটা ইচ্ছা থাকে। এইবারে সোনা যদি না কিনে, তাহলে একটা সমস্যার থেকে যখন রেহাই পাবার কথা বলছে, অন্য একটা সমস্যাও কিন্তু পাশাপাশি তৈরি হয়ে যাচ্ছে। আপনারা চিন্তা করুন, কত সোনার কারিগর আছে, কত শোরুম আছে। যদি সোনা ইম্পোর্ট করা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু এই শোরুমগুলো বন্ধ হওয়ার মুখে থাকবে। আর শোরুম না চললে সোনার কারিগরে তাদের কোনো কাজ নেই, তারা বেরোজগার হয়ে যাবে। তাহলে একদিকে যেমন সোনা কিনতে বারণ করছে বৈদেশিক মুদ্রা বাঁচাবার জন্য, অন্যদিকে প্রচুর কিন্তু বেরোজগারি শুরু হয়ে যাবে। দেশের অর্থনৈতিক আরো ভয়ঙ্কর একটা প্রতিফলন দেখা দেবে। আবার একটা জিনিসও করা যায় যে যাদের বাড়িতে পুরনো সোনা আছে তারা রিসাইকেলিং করে যদি বিয়েতে দেয় বা গিফট দেয়, তাহলে এই সোনার দোকান, সোনার কারবারি কিন্তু চলবে, তাদের রোজগার বন্ধ হবে না। কিন্তু আছে কজনের কাছে, বেশিরভাগ বাড়িতেই কিন্তু অত বেশি সোনা নেই যা রিসাইকেলিং করে তাদের মেয়েদের বিয়ে দেবে বা অন্নপ্রাশনে বা কোনো কাজে লাগাবে। খুব কম সংখ্যক বাড়ি আছে এরকম। তাহলে সেই রিসাইকেলিং করাটাও সেভাবে যাবে না। মানুষ এখন আর সোনা ব্যাংকে রাখে না, বন্ধক দেয় না, কারণ সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠান আছে তাদের প্রতি একটা বিশ্বাস ভঙ্গ আছে। তারা জানে এই সোনাকে বদল করে নকল সোনাও পরে ধরিয়ে দিতে পারে। তাহলে উপায় হচ্ছে একটা, এই যে ট্রেডিং যত হয় গোল্ড ETF, সেইগুলোকে বন্ধ করা। যত বড় বড় ব্যবসা পুঁজিপতি আছে যে এই সময় তারা মুনাফা কামিয়ে নিচ্ছে, সেইগুলোকে টোটালি বন্ধ করে দেওয়া এবং সোনা যাতে রিসাইকেলিং করা যায় তার ব্যবস্থা করা। আর সোনার দোকান, সোনার কারিগরের যাতে কাজ যাতে চলে না যায়, সেই দিকে কিন্তু একটা ব্যবস্থা করার কাজ বা দরকার আছে মোদী সরকারের। আবার উনি বলছেন যে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে, হঠাৎ কোনো দরকার পড়লো তাকে তো বেরোতেই হবে। এমন জায়গায় জব করে বা এমন জায়গায় কাজ করে সেখানে হয়তো পাবলিক ট্রান্সপোর্ট যায় না, তাকে তো বাইক ব্যবহার করতেই হবে। কেন উনি বলছেন যে যত VVIP আছে, MLA MP মন্ত্রী আছে, তারা একটা কারে বসে সংসদে যাওয়া, একটা কারে বসে বিধানসভায় যাওয়া, বা খুব কম মন্ত্রী সন্ত্রী তাদের বডিগার্ড, এই যে এত এলাহি ব্যাপার, সেগুলোকে কম করে দেওয়া, কাটছাট করা,
এই ভিভিআই কালচার সেটাকে বন্ধ করে দেওয়া, তাহলেও তো অনেক পেট্রোলিয়াম সাশ্রয় হয়। এইগুলো না করে উনি শুধু জনগণের ওপরে বোঝা চাপিয়ে দেবেন, এটা ঠিক হতে পারে না, মানা যায় না।